বিবিসি বাংলায় আজ রাতের প্রধান খবর। তালেবান বলছে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার জন্য দায়ী বিদেশিরা। বাংলাদেশে করোনা মহামারীর জন্য সরকারি চাকরি প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হয়েছে। জুনায়েদ বাবুনগরের মৃত্যুর পর হেফাজতের রাজনীতি কি বদলে যাবে? এটা যদি শুধু উনার কারণে পরিস্থিতি এমন হয়ে থাকে, সরকারের সঙ্গে দূরত্ব বলি বা অনমনীয়তা বলি, তাহলে হয়তো মুড় ঘুরবে। আর যদি এমন হয় হেফাজতের অন্যান্য নেতৃবৃন্দ তারাও এই অনমনীয়তাটা লালন করেন, এমন হয়, তাহলে সম্পর্কের ক্ষেত্রে কতটা মুড় ঘুরবে এটা বলা কঠিন। প্রান্তিক আয়োজনে রয়েছে প্রীতিভাজন ইস্যু। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। তালেবানের একজন মুখপাত্র দাবি করেছেন যে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার জন্য দায়ী বিদেশিরা। জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয়েছে বলে তিনি বলেন। তালেবান নেতা আহমেদুল্লাহ ওয়াসিক বিবিসিকে বলেন তারা এসব মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখছেন। সংবাদদাতারা বলছেন তালেবান ফাঁকা গুলি ছুড়েছে এবং লোকজনকে লাঠিপেটা করেছে। ওদিকে তুরস্ক জানিয়েছে তালেবানের সাথে তাদের যোগাযোগ রয়েছে, কিন্তু একই সাথে দেশটি বলছে মিত্র দেশগুলোর সাথে পরামর্শ করেই তারা আফগানিস্তানে নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেবে। পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু বলেন তারা দেখতে চান কাবুলে নতুন সরকার সত্যিকারের প্রতিনিধিত্বশীল কিনা। তিনি বলেন কাবুলে নতুন যে কোনো সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তুরস্ক নেটো জোটের সদস্যদের সাথে কথা বলবে। স্পেনের ক্যানারি আইল্যান্ডে ঢুকতে গিয়ে চলতি মাসে 14 জন অভিবাসীর মৃত্যুর ঘটনায় পুলিশ একজন সন্দেহভাজন মানব পাচারকারীকে গ্রেফতার করেছে। 43 বছর বয়স্ক এই মরক্কান একটি জাহাজের আংশিক মালিক, যেটি 3 দিন সমুদ্রে ভাসার পর তার তেল, খাবার এবং পানি ফুরিয়ে যায়। গাজার প্রধান ইসলামী নেতা ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা দ্রুত করোনা ভাইরাস টিকা গ্রহণ করেন। যারা এ কাজে দেরি করছেন তাদের তিনি পাপী হিসাবে বর্ণনা করেন। গ্র্যান্ড মুফতি শেখ হাসান আল লাহামের এই বক্তব্য এমন এক সময় এলো যখন ওই ভূখণ্ডে করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী হয়েছে। লেবাননের মিলিশিয়া গোষ্ঠী হেজবুল্লাহ বলছে দেশে জ্বালানি তেলের চরম সংকট সামাল দিতে তারা ইরান থেকে তেল আনার ব্যবস্থা করেছে। হেজবুল্লাহ, যাদের সাথে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তারা বলছে তেল ভর্তি প্রথম জাহাজটি খুব শিগগিরই রওনা হবে। ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। হেইতিতে 5 দিন আগের ভূমিকম্পে বিধ্বস্ত বহু প্রত্যন্ত এলাকায় যেতে উদ্ধারকর্মীরা হিমশিম খাচ্ছেন। সবচেয়ে দুর্গত কিছু এলাকায় অপর্যাপ্ত ত্রাণ সাহায্য নিয়ে ক্ষোভ বাড়ছে। তবে বিধ্বস্ত সড়ক এবং ভূমিধসের কারণে ত্রাণ নিয়ে যাওয়া শক্ত হচ্ছে। বিবিসি বাংলা রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠান লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর কারণে সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য বয়সের ছাড় দিয়েছে সরকার। তবে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে যারা সরকারি চাকরি পান তাদের জন্য এটি প্রযোজ্য হবে না। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা থেকে এখন আমাদের সঙ্গে সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সংবাদদাতা আকবর হোসেন। আকবর, বয়সসীমা বাড়ানোর ক্ষেত্রে সরকার ঠিক কী ধরনের ছাড় দিচ্ছে, কি জানতে পারছেন আপনি? মাসুদ, যেটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে ছাড়টি দেওয়া হয়েছে, এবং এই ছাড়টি কিন্তু একটি অস্থায়ী ছাড়, এটি কোনো স্থায়ী ছাড় নয়। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই চাকরির বয়সসীমা, যেটি 30 বছর পর্যন্ত আছে সরকারি চাকরিতে ঢোকার জন্য, সেটি বাড়ানোর জন্য এক ধরনের আন্দোলন বা নানা ধরনের দাবি আছে শিক্ষার্থীদের দিক থেকে, কিন্তু সেটি করা হচ্ছে না। এটা হচ্ছে যে করোনা ভাইরাস মহামারীর কারণে এই যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা অধীনস্থ অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগ হয়নি বা সরাসরি নিয়োগের লক্ষ্যে যে সমস্ত তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, তারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত, যেগুলো প্রকাশ করবে সেখানে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের বয়স 30 বছর পার হয়ে গেছে তারাও আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে 21 মাসের একটি ছাড় দেওয়া হয়েছে। আকবর, এই মুহূর্তে যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করে আছেন, এই ছাড় পেলে তারা ঠিক কিভাবে লাভবান হবেন?
একটি লাভবান তো তারা হবেনি, কারণ যেখানে এটা বলা হচ্ছে যে সরকারি চাকরিতে যে বয়সসীমা এর আগেও অস্থায়ীভাবে বিভিন্ন প্রতিষ্ঠান এটা বাড়ানো হয়েছিল গত বছর, কারণ করোনা মহামারীর কারণে বিভিন্ন জায়গায় নিয়োগ কিন্তু পরীক্ষাগুলো ঠিকমতো হচ্ছে না, নিয়োগগুলো হচ্ছে না। এখন যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে 2020 সালের 25 মার্চ যাদের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গিয়েছিল তারা কিন্তু এখন আবেদন করতে পারবেন, অর্থাৎ আগামী 31 ডিসেম্বর পর্যন্ত যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসবে, অর্থাৎ 21 মাসের ছাড় যেটি আগেই বলছিলাম। সুতরাং একটা ছাড় তারা এখানে পাচ্ছেন। অনেকে হয়তো তাদের সুযোগ হয়নি, তাদের বয়স চলে গিয়েছিল, তারা আবেদন করতে পারতেন না, তাদের প্রস্তুতি ভালো ছিল, এরকম দাবি অনেকেই করেন। সুতরাং একটা সুবিধা তারা এখানে পাবেন, যদিও এটা একেবারেই অস্থায়ী ভিত্তিতে এবং এটা এবারই দেওয়া হয়েছে। এটা যে প্রতিবার দেওয়া হবে বিষয়টি এরকম নয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা থেকে খবর দিচ্ছিলেন সংবাদদাতা আকবর হোসেন। বাংলাদেশের ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলামীর আমির জুনায়েদ বামুনগরী আজ মারা গেছেন। গতকাল সন্ধ্যা থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন। আজ বেলা 12টার দিকে স্ট্রোক করার পর তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জুনায়েদ বামুনগরী যখন নেতৃত্বে আসেন তখন সরকারের সাথে হেফাজতে ইসলামের এক ধরনের দূরত্ব তৈরি হয়। বিশেষ করে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর এবং ভাস্কর্য ইস্যুতে জুনায়েদ বাবুনগরীর মনোভাব ছিল বেশ কড়া। তার এই মৃত্যু হেফাজতে ইসলামের ভেতরে এবং রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে জানার চেষ্টা করেছেন আকবর হোসেন। জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের আমির হবার পর থেকেই সরকারের সাথে সংগঠনটির মতভেদ এবং দূরত্ব বেশ প্রকট হয়ে ওঠে। এর আগে আহমদ শফি নেতৃত্বে থাকার সময় হেফাজতে ইসলামের সাথে সরকারের সম্পর্ক ভালোই ছিল। হেফাজতে ইসলামের ভেতরে অনেকে মনে করেন আহমদ শফির মনোভাব যতটা নমনীয় ছিল, জুনায়েদ বাবুনগরী বিভিন্ন প্রশ্নে ততটাই অনমনীয় ছিলেন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ইস্যু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরুদ্ধে বিক্ষোভের সময় সেটিই প্রকাশ পেয়েছে। ইসলাম বিষয়ক লেখক ও বিশ্লেষক শরীফ মোহাম্মদ বলছেন, জুনায়েদ বাবুনগরীর একটি প্রভাব তৈরি হয়েছিল। হেফাজতের বিভিন্ন ভূমিকা কেমন হওয়া উচিত এটা নিয়ে একটা অনমনীয় বা সংগ্রামী একটা অবস্থান ছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব, যিনি আজ ইন্তেকাল করে গেছেন। এটা ঠিক যে সরকারের পক্ষ থেকে এটাকে পছন্দ করা হতো না। আল্লামা আহমদ শফি সাহেবের জীবনের শেষ সময়গুলোতে কিছু কিছু সরকার ঘেঁষা ভূমিকা আছে বলে কেউ কেউ যেটা মনে করত, বা সেই জায়গায় জুনায়েদ বাবুনগরী সাহেবের একটা অনমনীয় অবস্থানের প্রশংসা হতো, ব্যাপকভাবে হতো। আমার কাছে এমনই মনে হয়েছে। জুনায়েদ বাবুনগরী এমন এক সময় মারা গেলেন যখন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নেতাদের অনেকেই কারাগারে রয়েছেন। পুলিশের ধরপাকড়ের কারণে সংগঠনটিও অনেকটা আপাতদৃষ্টিতে স্তিমিত হয়ে পড়েছে। তাছাড়া হেফাজত নেতা মামুনুল হক ইস্যুতে সংগঠনটির ইমেজ সংকটও তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক পর্যবেক্ষক জিনাত হুদা ওয়াহিদ বলছেন, জুনায়েদ বাবুনগরীর মৃত্যু সংগঠনটির জন্য আপাত ধাক্কা হলেও সেটি কাটিয়ে উঠতে সমস্যা হবার কথা নয়। এক ধরনের ক্রাইসিস তো ন্যাচারালি হবেই, কিন্তু হয়তো যেহেতু ক্যাডার ভিত্তিক দল, যেহেতু ওনারা অনেক বেশি ব্রেইনস্টর্মিং বা ব্রেইন ওয়াশ করবার যে প্রসেস গুলো থাকে, তো ওই ধরনের প্রক্রিয়ার ভেতর দিয়ে এই দলগুলো গড়ে ওঠে এবং খুব সুনির্দিষ্ট কিছু অবজেক্টিভ থাকবে, সুনির্দিষ্ট কিছু লক্ষ্য রেখে এরা গঠিত হয়। পরবর্তীতে এই জায়গাটা ফিল ইন হয়েও যেতে পারে। হেফাজতে ইসলাম কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হলেও বাংলাদেশের রাজনীতিতে গত 7 বছরে তারা এক ধরনের প্রভাব তৈরি করেছে। সরকারের সাথে আপোষ এবং নানাবিধ চাপের মাধ্যমে তাদের কিছু দাবি তারা আদায়ও করে নিয়েছে। প্রশ্ন হচ্ছে, জুনায়েদ বাবুনগরী আমির থাকার সময় সরকারের সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটির কি হবে? এমন প্রশ্নে ইসলাম বিষয়ক লেখক ও গবেষক শরীফ মোহাম্মদ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা যদি শুধু উনার কারণে পরিস্থিতি এমন হয়ে থাকে, সরকারের সঙ্গে দূরত্ব বলি বা অনমনীয়তা বলি, তাহলে হয়তো মুড় ঘুরবে। আর যদি এমন হয় যে হেফাজতের অন্যান্য নেতৃবৃন্দ তারাও এই অনমনীয়তাটা লালন করেন, এমন হয়, তাহলে সম্পর্কের ক্ষেত্রে কতটা মুড় ঘুরবে এটা বলা কঠিন। সরকারের তরফ থেকে মনে করা হতো হেফাজতে ইসলামের একটি সামাজিক প্রভাব আছে যেটি শেষ পর্যন্ত রাজনীতিকেও প্রভাবিত করতে পারে। সেজন্যই 2013 সালে শাপলা চত্বরের সমাবেশের পর থেকে ক্ষমতাসীনরা হেফাজতে ইসলামের সাথে এক ধরনের আপোষের পথেই হেঁটেছেন। কিন্তু জুনায়েদ বাবুনগরে আমির হবার পর পরিস্থিতি উল্টে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক জিনাত হুদা ওয়াহিদ বলছেন, এখন নেতৃত্বে কে আসবেন সেটির উপরই অনেক কিছু নির্ভর করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে, নারীদের অবস্থান নিয়ে, ইত্যাদি নিয়ে অনেক ধরনের কট্টরপন্থী আমরা দেখেছি।
তো সেই জায়গাটায় তো এখন ওনাকে রিপ্লেস কে করবে আসলে তার উপর ডিপেন্ড করে। হেফাজতের এখন যদি আবার শফি ঘরানার কেউ আসেন সেটার হয়তো এক ধরনের ইমপ্লিকেশন হবে, আর যদি বাবু নগরীরই কেউ আসেন তাহলে হয়তো খুব একটা বেশি নড়চড় হবে না। তবে হেফাজতে ইসলামের সাথে ঘনিষ্ঠরা বলছেন, জুনায়েদ বাবুনগরের মৃত্যুর পর এখন তারা দ্রুত একজন নেতা বাছাই করার প্রক্রিয়া শুরু করবেন। কিন্তু বাবুনগরী পরবর্তী নেতৃত্বে কে আসবেন সেটি বাছাই করা খুব একটা সহজ কাজ হবে না বলে মনে করেন সংগঠনটির সাথে ঘনিষ্ঠরা। শুনছিলেন ঢাকা থেকে সংবাদদাতা আকবর হোসেনের প্রতিবেদন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী একটি মন্তব্য করার পর তা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। বুধবার রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত বিশ্বভারতীর একটি অনুষ্ঠানে গিয়ে ডক্টর সুভাষ সরকার বলেন যে কবির গায়ের রং ছিল কালো, আর সেজন্য তার মা তাকে কোলে নিতেন না। ঠাকুর পরিবারের সদস্য থেকে শুরু করে শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রছাত্রী এবং সাহিত্যিক অনেকেই বলছেন যে রবীন্দ্রনাথ মাতৃস্নেহ থেকে বঞ্চিত ছিলেন এরকম কোনো প্রমাণ নেই। তবে মন্ত্রীর পাশেই দাঁড়িয়েছে তার দল বিজেপি। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। তার মা এবং বাড়ির অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর কালো বলে তাকে বলে দিত। সেই রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের হয়ে বিশ্ব বিজয় করেছে। কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের যে ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়েছে বুধবার থেকে সামাজিক মাধ্যমে, এটি তারই অংশ। প্রায় 2.5 মিনিটের ওই ক্লিপে ডাক্তার সরকার বিস্তারিতভাবে রবীন্দ্রনাথের গায়ের রঙের প্রসঙ্গে বলেছেন। তিনি বুধবার শান্তিনিকেতনে বিশ্বভারতীর একটি অনুষ্ঠানে কথা বলছিলেন। যদিও এটা স্পষ্ট নয় যে কেন তিনি রবীন্দ্রনাথের গায়ের রঙের প্রসঙ্গ এনেছিলেন, কারণ গোটা ভাষণটি শোনা যায়নি। তবে ঠাকুর পরিবারের সদস্য এবং শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলছিলেন, অত্যন্ত দুঃখজনক, এটা না হলেই ভালো ছিল। এটা কেন তিনি করলেন তিনি জানেন, তিনি বলতে পারবেন। আমি শুনেছি যে রবীন্দ্রনাথের রং অন্য ভাইদের চেয়ে একটু চাপা ছিল, সেটা ওর মায়ের ক্ষোভ ছিল একটা, কিন্তু সেটা নিয়ে এইরকম ফাঁস করার কোনো মানে আছে বলে আমি মনে করি না। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের আরেকটি দিক ছিল যেখানে তিনি উল্লেখ করেছেন যে গায়ের রং কালো হওয়ার কারণে রবীন্দ্রনাথের মা তাকে কোলে নিতেন না, অর্থাৎ মাতৃস্নেহ থেকে তিনি বঞ্চিত হতেন। রবীন্দ্র বিশেষজ্ঞরা বলছেন এই তথ্য সঠিক নয়। কথা বলেছিলাম শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র ও প্রবীণ সাংবাদিক লেখক রজত রায়ের সঙ্গে। মাতৃস্নেহ থেকে বঞ্চিত ছিলেন এমন কিছু পাইনি, কিন্তু রবীন্দ্রনাথের দুটো বইয়ের মধ্যে যথেষ্ট উল্লেখ আছে তার মায়ের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল। একটা বই হচ্ছে জীবন স্মৃতি, দ্বিতীয় বইটি ছেলেবেলা। রবীন্দ্রনাথকে ডেকে উনি বলতেন কোনো রামায়ণ বা এই জাতীয় কোনো পুরনো ধর্মগ্রন্থ যেগুলো বাংলাদেশ, সেগুলো পড়ে শোনাতে আর কি। এবং রবীন্দ্রনাথ উৎসাহের সঙ্গে মা এবং মায়ের বয়সী অন্যদের সামনে বসে দুপুরবেলা তারা ওখানে বসতেন এবং রবীন্দ্রনাথ খুবই বালক তখন পড়ে শোনাতেন। আরো রয়েছে বাড়িতে মাস্টারমশাইদের কাছে পড়তে হতো খুব কড়া নিয়মে, তাদের এড়াবার জন্য অনেক সময় মায়ের ঘরে গিয়ে আশ্রয় নিতেন রবীন্দ্রনাথ, এবং সেটাকে মা প্রশ্রয় দিতেন। তো মাতৃস্নেহ থেকে বঞ্চিত হলে এগুলো পাওয়া যায় না। কবি ও সাহিত্যিক তিলোত্তমা মজুমদার বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো কথা বলার আগে সহজেই উপলব্ধ রবীন্দ্র জীবনী পড়ে নেওয়া উচিত, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। রবীন্দ্রনাথের ক্ষেত্রে কোনো কথা বলবার আগে, যেহেতু আমাদের সবিস্তার রবীন্দ্র জীবনী এখনো সহজলভ্য, যে কেউ চাইলে পড়তে পারেন, দেখতে পারেন, মিলিয়ে নিতে পারেন, সেহেতু একবার রবীন্দ্র জীবনী পড়ে নেওয়া আমার মনে হয় অত্যন্ত জরুরি। কারণ যার সম্পর্কে তথ্য রয়েছে তার সম্পর্কে কিছু বলতে গেলে সেটা অভ্রান্ত হওয়াই বাঞ্ছনীয়, এবং যিনি বলছেন তিনি যেহেতু একজন মান্যগণ্য ব্যক্তি, তার দায়িত্বটাও অনেক থাকে। সমালোচনা হলেও ডাক্তার সুভাষ সরকারের পাশেই দাঁড়িয়েছে তার দল বিজেপি। পশ্চিমবঙ্গে দলটির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কথায়, ডক্টর সুভাষ সরকার একটা নির্দিষ্ট বিষয়ে তিনি উদ্ধৃত করেছেন। এর অর্থ এই নয় যে তিনি কখনো রবীন্দ্রনাথকে ছোট করতে চেয়েছেন। রবীন্দ্রনাথ নিজেও তার লেখাতে তার গায়ের রং ছিল চাপা, এটা উনি বলে গেছেন। রবীন্দ্রনাথের অজস্র বই আছে, অজস্র সাহিত্য আছে রবীন্দ্রনাথ কে কেন্দ্র করে। উনি হয়তো নির্দিষ্ট কোনো তথ্যের ভিত্তিতে বা কোনো লেখা তিনি পড়ে কথাটা বলেছেন, এটা বলেও তিনি রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। একটা নন ইস্যুকে কিছু মানুষ ইস্যু বানাতে চাইছে, এটা নিয়ে অহেতুক একটা সমালোচনা, রাজনৈতিক বিতর্ক তৈরি করতে চাইছে। শুধু এই একটি ঘটনা নয়, বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিযুক্তির পর থেকেই রবীন্দ্রনাথের ভাবধারার বিপরীতে তার প্রতিষ্ঠানটি চলছে বলে অভিযোগ উঠছে। অধ্যাপক চক্রবর্তী বিজেপির খুব কাছের লোক বলেই পরিচিত।
কখনো উন্মুক্ত প্রান্তরের বিশ্বভারতীতে পাঁচিল লাগানো, কখনো সরাসরি বিজেপি নেতাদের ডেকে সেমিনার আয়োজন, কখনো বা সঙ্গীত ভবনের অধ্যাপকদের বাইরে অনুষ্ঠান করতে না দেওয়া, উপাচার্যের কাজের সমালোচনার তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে এমন একটা বছরে, যেটা রবীন্দ্রনাথের তৈরি এই প্রতিষ্ঠানটির শতবর্ষ। অমিতাভ ভট্টশালী, কলকাতা থেকে। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবার পরিক্রমায় আপনাদের চিঠিপত্রের আয়োজন প্রীতিভাজন ইস্যু। এ সপ্তাহের প্রতিভাজন ইস্যুতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আছি মানসী বড়ুয়া আর আমি সাবির মুস্তাফা। চলতি সপ্তাহে বিশ্বের সবচেয়ে বড় খবর কী ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। আফগানিস্তানে তালেবান গোষ্ঠী অবিশ্বাস্য গতিতে গোটা দেশের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। রবিবার বিনা লড়াইয়ে রাজধানী কাবুলের পতন হয়েছে। রাষ্ট্রপতি আশরাফ গানি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। 20 বছর যুদ্ধের পর আমেরিকানরা স্বীকার করল এই যুদ্ধে তারা জয়ী হতে পারবে না। সে বিষয় দিয়ে আজ শুরু করছি। প্রথমে লিখেছেন ঢাকার ধানমন্ডি থেকে শামীমউদ্দিন শ্যামল। আফগানিস্তানে যেভাবে তালেবান ক্ষমতা দখল করল তা বিস্ময়কর। অপরদিকে আফগান সেনাবাহিনী যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা হাস্যকর। আফগান সরকার ও সৈন্যদের অবস্থা দেখে অনুমান করা যায় যে তারা মূলত সুযোগ সুবিধা ও দুর্নীতি করার জন্যই এসেছিলেন। অপরদিকে তালেবান ক্ষমতা দখলের এত রসদ পেল কোথায়, যদি না কোনো দেশ তাদের সাহায্য করে। এখানে ভূ রাজনীতি একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করেছে, আর সেই ট্রাম্প কার্ড খেলেছে চীন, রাশিয়া আর পাকিস্তান। আফগান সরকার, সেনাবাহিনী আর সুশীল সমাজ যে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করেনি সেই অভিযোগ অনেকেই করছেন মিস্টার শামীমউদ্দিন। কিন্তু সেই উপলব্ধি একটু দেরিতেই এসেছে বলে মনে হচ্ছে। আর তালেবানের প্রতি পাকিস্তানের সহানুভূতি কখনোই গোপন ছিল না। অনেক বিশ্লেষক মনে করেন তাদের সেনাবাহিনী অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী তালেবানকে চূড়ান্ত লড়াইয়ের পরিকল্পনা করতে সহায়তা করেছিল। পরে চিঠি লিখেছেন ভোলার চর ফ্যাশন থেকে মোহাম্মদ মাশকুল হক মাসুক। 20 বছরের এই অসম যুদ্ধে আমেরিকার যেমন বিপুল আর্থিক ও মানবিক ক্ষতি হয়েছে, ঠিক তেমনিভাবে আফগানিস্তানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব বিপুল ক্ষয়ক্ষতির পরেও দেশে ও বিদেশে যেসব যুদ্ধবাজ লোক মার্কিন ও নেটো সৈন্য প্রত্যাহারের বিরোধিতা করছে, আসলে তারা দীর্ঘমেয়াদী এই ক্ষয়ক্ষতিকেই সমর্থন করছে। তাদের মনে রাখা দরকার, শক্তির জোরে তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠা করা গেলেও সেটা টেকসই ও স্থায়ী হয় না। আফগানিস্তানে আমেরিকার ব্যর্থতার কারণ নিয়ে গবেষণা আরও অনেক বছর ধরে চলবে মিস্টার হক। তবে এখানে একটি কথা বলা উচিত, যারা আমেরিকার সৈন্য প্রত্যাহারের বিরোধিতা করছেন তারা কিন্তু সবাই যুদ্ধবাজ নয়। এদের মধ্যে অনেকেই আছেন যারা যুক্তি দেখাচ্ছেন যে আমেরিকা যেভাবে চলে গিয়েছে সেটা উচিত হয়নি, কারণ তাদের যুক্তি অনুযায়ী এর ফলে দেশের অনেক মানুষ, বিশেষ করে নারী সমাজ, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে এর বিকল্প কী ছিল সেটাও কিন্তু তারা ব্যাখ্যা করছেন না। কাবুল পতনের দিন বিবিসি বাংলার সংবাদ পরিবেশন কি অতিমাত্রায় ধীর গতিতে চলেছে? সেরকম অভিযোগই করেছেন রংপুরের লালবাগ থেকে মোহাম্মদ মহসিন আলী। গত 15ই অগস্ট সান্ধ্যকালীন অধিবেশন প্রবাহে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতির খবর ধীর গতিসম্পন্ন বলে মনে হচ্ছিল, কারণ ওই একই সময় দেশের ইলেকট্রনিক মিডিয়ায় রয়টার্সের বরাত দিয়ে প্রেসিডেন্ট আশরাফ গানির দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে যাওয়ার খবরটি ফলাও করে প্রচার হচ্ছিল। অথচ খবরটি বিবিসি বাংলার রাতের অধিবেশনে ঠিকই বিস্তারিতভাবে প্রচার করা হলো। জানতে চাচ্ছি, বিবিসির মতো একটি গণমাধ্যমের তথ্য প্রচারের এত বিলম্বের কারণ কি? এটাও কি বিবিসির সম্পাদকীয় নীতি না অন্য কিছু? আমাদের সংবাদ পরিবেশনা বিবিসি সম্পাদকীয় নীতি অনুসরণ করেই করা হয় মিস্টার আলী, অন্য কিছু নয়। আশরাফ গানি কাবুল থেকে পালিয়েছেন এরকম একটি খবর আমাদেরও জানা ছিল, কিন্তু খবরটি নিশ্চিত না করা পর্যন্ত সেটা প্রচার করা থেকে আমরা বিরত ছিলাম। আমাদের সম্পাদকীয় নীতি অনুযায়ী ভুল খবর যাতে প্রচার না করা হয় সেজন্য একাধিক সূত্র থেকে নিশ্চিত করেই খবর পরিবেশন করা হয়। সেজন্য একটু দেরি হলেও সেটা আমরা মানতে রাজি। মিডিয়া কি আফগানিস্তান, বিশেষ করে তালেবান নিয়ে দ্বিমুখী আচরণ করছে? তাই মনে করছেন চাঁপাইনবাবগঞ্জের রাফিউল ইসলাম রাফি। বিশ্ব রাজনীতির বর্তমান কেন্দ্রবিন্দু আফগানিস্তান নিয়ে মিডিয়ার কিছু দ্বিমুখী নীতি দেখে হতবাক হলাম। তালেবান মার্কিনীদের দ্বারা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই নিজেদের মুজাহিদ দাবি করছে এবং বিশ্ব মিডিয়া
তাদের জঙ্গি, উগ্রপন্থী ও কট্টরপন্থী বলে আসছে। কিন্তু হঠাৎ মার্কিন সৈন্যরা এরকম পরাজয় বরণ করে আফগানিস্তান ছাড়ার ঘোষণা দেওয়ার পরপরই মিডিয়া এদেরকে যোদ্ধা বলা শুরু করল। গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সকল মিডিয়া তাদের মুজাহিদরা ও জিহাদি বলে আখ্যায়িত করছে। এখন আমার প্রশ্ন হলো, তারা একই সাথে কিভাবে দ্বিপন্থী হতে পারে, নাকি এটা মিডিয়ার দ্বিমুখী নীতি? আমার তো তা মনে হয় না মিস্টার ইসলাম। হয়তো যেসব মিডিয়া তালেবানকে আদর্শগত কারণে সমর্থন করে তারা তাদেরকে মুজাহিদ বলে থাকতে পারে, কিন্তু যেসব আফগান জিহাদি গ্রুপ 1980-র দশকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছিল তাদেরকেই সাধারণত মুজাহিদিন বলা হয়, তালেবানকে নয়। অনেকে তালেবানকে জঙ্গিও বলে থাকে, যদিও সেটা বিতর্কিত একটি শব্দ, যেমন সন্ত্রাসী এই শব্দটাও বিতর্কিত। জিহাদি শব্দটা অনেক ইসলামপন্থী সংগঠনের বেলায় ব্যবহার করা হয় যারা নিজেরাই তাদের কার্যক্রমকে জিহাদ বলে দাবি করে। পরে চিঠি লিখেছেন গোপালগঞ্জের ঘোড়াদাইর থেকে ফয়সাল আহমেদ শিপন। আফগানিস্তানের কিছু শরণার্থীকে বাংলাদেশের সাময়িক সময়ের জন্য আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ নাকচ করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ কি কোনো দেশের আশ্রয় কেন্দ্র যে তারা যখন তখন আবদার নিয়ে আসবে? ওইসব মানবিক দেশগুলো রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে উদাসীন কেন? তাদের দেশে কতজনকে আশ্রয় দিয়েছেন? আমার মনে হয় না কেউ আফগানদের বাংলাদেশের উপর চাপিয়ে দেবার চেষ্টা করছে মিস্টার আহমেদ। সাধারণত যে অঞ্চলে সংঘাত চলে প্রাথমিকভাবে তার আশেপাশের দেশেই শরণার্থীদের আশ্রয় দেওয়ার চেষ্টা করা হয়। যেমন 80-র দশকে লক্ষ লক্ষ আফগান পাকিস্তানে আশ্রয় পেয়েছিল, রোহিঙ্গারা নিরাপত্তা পেয়েছে বাংলাদেশে। তবে আফগান শরণার্থীদের নতুন ঢেউয়ের যে আশঙ্কা অনেকে করছেন, তারা কোথায় যাবে তা নিয়ে বড় রকমের টানাহেঁচড়া শুরু হবে বলেই আমার মনে হচ্ছে। এবার আসি ভিন্ন প্রসঙ্গে। পদ্মা সেতুর পিলারে পরপর কয়েকবার ফেরির আঘাতের পর তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সে বিষয়ে লিখেছেন রংপুরের বেনুঘাট দিঘির পাড় থেকে সেলিম রাজ। ব্রিজ চালু হলে ফেরি বন্ধ হয়ে যাবে, তাই গোপন পরিকল্পনা চলছে কিভাবে ব্রিজ ভেঙে দেওয়া যায়। তাই বিভিন্ন অজুহাত দিয়ে পিলারে বারবার আঘাত করা হচ্ছে। এই ব্যাপারে সরকার তৎপর না হলে একসময় সকালবেলায় ঘুম থেকে উঠে শুনতে হবে পদ্মা সেতু ভেঙে গেছে। এমন কথা যেন শুনতে না হয়, সেজন্য প্রশাসনকে যথেষ্ট তৎপর থাকতে হবে। ব্রিজ করা হলেই দায়িত্ব শেষ হয় না, বরং রক্ষা করা বিরাট দায়িত্ব। আপনার কথাটা কিছুটা ষড়যন্ত্র তত্ত্বের মতো শোনাচ্ছে মিস্টার রাজ, তবে তার জন্য আপনাকে দোষারোপ করছি না, কারণ কর্তৃপক্ষ যতক্ষণ না একটি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দাঁড় করাচ্ছে ততক্ষণ মানুষ বিভিন্ন দিকে নাশকতার আলামত দেখতে পাবে। আপনার কথার পক্ষে কোনো প্রমাণ আপনি দেননি, কিন্তু আপনার কথা খণ্ডন করার মতো কোনো যুক্তিও আমার কাছে নেই। আমরা সবাই অপেক্ষা করছি জানার জন্য। এবারে ব্যতিক্রমী একটি প্রশ্ন করেছেন নীলফামারীর সৈয়দপুর থেকে মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী। বিবিসির কাছে একটি প্রশ্ন হচ্ছে, বর্তমানে মধ্যবিত্ত পরিবারগুলোতে ছেলেরা শিক্ষিত হচ্ছে বটে, কিন্তু চাকরি নেই। পড়াশোনা শেষ করতে করতে 30 বছর, চাকরির প্রস্তুতি নিতে আরও 3-4 বছর। ছেলেদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। মেয়েরা জানতে চায় ছেলে কি চাকরি করে, তাহলে বিয়ে করবে, তা না হলে নয়। এভাবে বিয়ের স্বপ্ন শেষ। এই প্রশ্নের জবাব বিবিসি কিভাবে দেবে তা আমি বুঝতে পারছি না মিস্টার চৌধুরী। বিয়ের বয়স বলতে কি আদৌ কিছু আছে? কই, সেদিনই তো বাংলাদেশের একজন মন্ত্রী 63 না 65 বছর বয়সে বিয়ে করলেন। আর আপনি যেটা বলছেন চাকরির প্রস্তুতি নিতে 3-4 বছর লাগে, সেটা আবার কি? পড়াশোনা শেষ হওয়া মাত্রই তো চাকরিতে ঢোকা উচিত। 3-4 বছর ধরে কি প্রস্তুতি নেয় তারা, কিসের জন্য? চাকরির প্রসঙ্গ থেকে এবার ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গে আসি। ই কমার্স কোম্পানি অরেঞ্জের বিরুদ্ধে কিছু গ্রাহক অভিযোগ করছেন যে তারা টাকা দিলেও পণ্য পাননি। কিন্তু বিষয়টি সেখানেই শেষ না। সম্প্রতি গ্রাহকরা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়ি ঘেরাও করে প্রতিবাদ করেছেন, কারণ তিনি কিছুদিন আগ পর্যন্ত ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। সে বিষয়ে লিখেছেন খুলনার দাকোপ থেকে মুকুল সর্দার। মিস্টার মুর্তজার কারণে অরেঞ্জের নিকট পণ্যের অর্ডার দিয়েছিলেন বলেই জানাচ্ছেন অনেকে। খুবই স্বাভাবিকভাবেই মিস্টার মুর্তজার বাড়ির সামনে গ্রাহকরা বিক্ষোভ করেছেন, যদিও মিস্টার মুর্তজার সাথে প্রতিষ্ঠানটির চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আমার মনে হয় এইসব তারকা ব্যক্তিদের উচিত কোনো প্রতিষ্ঠানের পক্ষে কাজ করার আগে ওই প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কাজ করা। আপনার কথার সাথে আমি অর্ধেক একমত এবং অর্ধেক দ্বিমত মিস্টার সর্দার। মাশরাফি বিন মুর্তজা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনি কোম্পানির মালিক বা পরিচালক নন। তাহলে অসন্তুষ্ট গ্রাহকদের বিক্ষোভ তার বাড়ির সামনে হবে কেন?
সাকিব আল হাসান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসি যেসব পণ্য এন্ডোর্স করেন সেগুলো নিয়ে ক্রেতা অসন্তুষ্ট হলে তারা নিশ্চয়ই ওই তারকাদের বাসা ঘেরাও করেন না। তবে একটি বিষয় আমি আপনার সাথে একমত, বাংলাদেশে মিস্টার মুর্তজার ভাবমূর্তি যেহেতু আকাশচুম্বী, তাই কোন পণ্য বা কোন কোম্পানি তিনি এন্ডোর্স করবেন তা নিয়ে আরেকটু ভাবা উচিত। আমাদের ফেসবুক পাতায় বিভিন্ন কমেন্ট নিয়ে কমেন্ট করেছেন পটুয়াখালীর মৌখরণ থেকে শাহিন তালুকদার। বিবিসি বাংলার অনেক লেখার উপর দু একজনের কমেন্ট দেখি আপনারা উস্কানি দেন, সুরসুরি দেন, খোঁচা মারেন, ইসলাম ও মুসলিম বিরোধী, পশ্চিমা বিশ্বাসী ইত্যাদি ইত্যাদি। আপনি কি বলবেন? কি আর বলার আছে মিস্টার তালুকদার, কেউ কিছু বললেই তাতে আমি প্রতিক্রিয়া জানাই না। সবারই তো মতামত দেবার স্বাধীনতা আছে। সেই মতামত যতই অসত্য এমনকি উদ্ভট হোক না কেন, মতামত দেবার স্বাধীনতাকে আমি সবসময় শ্রদ্ধা করি। প্রীতিভাজনের সাথে চিঠি বাছাই, বিশেষ করে দেরিতে পাঠানো চিঠি নিয়ে জানতে চেয়েছেন সাতক্ষীরার আশাশুনি থেকে মইনুল আহমেদ মঈন। প্রচারযোগ্য ইমেইল এবং ইমেইল বাছাই করার বিষয়ে আপনাদের শর্ত সম্পর্কে জানতে আমি আগ্রহী। আর যাদের ইমেইল এই সপ্তাহের প্রীতিভাজনের শো আয়োজনে প্রচারের জন্য আপনাদের কাছে দেরিতে গিয়ে পৌঁছায়, তাদের ভিতর মানসম্মত ইমেলগুলো তো আপনারা পরের অনুষ্ঠানের জন্য রেখে দিতে পারেন, কিন্তু আপনারা সেটা না করে কেন তা বাতিল হিসাবে গণ্য করেন? চিঠি বাছাইয়ের ক্ষেত্রে ধরাবাঁধা কোনো নিয়ম নেই মিস্টার আহমেদ। সবকিছু ওই সপ্তাহের ঘটনাবলী, কী ধরনের চিঠি এসেছে, কতগুলো চিঠি এসেছে ইত্যাদির উপর নির্ভর করে। সাধারণত অনুষ্ঠান তৈরি হবার পর বৃহস্পতিবার বা শুক্রবার আসা চিঠির জবাব দেবার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ কোনো চিঠি এক সপ্তাহ পরে অনুষ্ঠানে নেওয়া সম্ভব হয় না। তবে ব্যতিক্রম যে নেই তা নয়, সেটা নির্ভর করবে চিঠির বিষয়বস্তুর উপর। চিঠিতে যদি আমাদের অনুষ্ঠান সম্পর্কে গুরুতর কোনো অভিযোগ, বিশেষ করে সম্পাদকীয় নীতিমালা সংক্রান্ত অভিযোগ থাকে, তাহলে সেটা অবশ্যই পরের সপ্তাহ নেওয়া হবে এবং জবাবটা ইমেলও পাঠানো হবে। সবশেষে 15ই অগাস্ট নিয়ে লিখেছেন পাবনার সাঁথিয়া থেকে মোহাম্মদ সজীব হোসেন। 15ই অগাস্টের ইতিহাসের সাক্ষী অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের রহস্য শুনে গা শিউরে উঠল। এত নির্মমভাবে পারল বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করতে? একজন রাষ্ট্রপতির বাসায় কোনো পাহারাদার নেই, এটা শুনে অবাক লাগল। এটা যে পরিকল্পনা মাফিক হত্যাকাণ্ড ছিল সেটা বুঝতে পারলাম। আমরা বাংলাদেশে এমন নির্মম হত্যাকাণ্ড আর দেখতে চাই না। আপনার সাথে সবাই একমত হবেন মিস্টার হোসেন। 15ই অগাস্টের মতো নির্মম হত্যাকাণ্ড আর কেউ দেখতে চায় না। আশা করা যায় বাংলাদেশের রাজনীতির এই রক্তাক্ত অধ্যায় এখন শুধু সুদূর ইতিহাসের অংশ হিসেবেই থেকে যাবে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করা যাক। নীলফামারী ডোমার থেকে হরিদাস রায়, লক্ষ্মীবাজার ঢাকা থেকে জাহিন মুমতাহিনা, রাজশাহীর বোয়ালিয়া থেকে রহমতুল্লাহ আল আরাবি, গঙ্গারামপুর খুলনা থেকে মোস্তাফিজুর রহমান, সংযুক্ত আরব আমিরাত থেকে এম জুয়েল সরকার, দিনাজপুর থেকে মোতাসিম বিল্লা মুন্না, খুলনার পাইকগাছা থেকে মোহাম্মদ আজিজুল হাকিম রাকিব, আর কপিলমুনি খুলনা থেকে শিমুল বিল্লাল বাপ্পি। অনুষ্ঠানের সময় শেষ। শোনার জন্য সবাইকে ধন্যবাদ। প্রীতিভাজন ইস্যু পরিবেশন করলেন সাবির মুস্তাফা। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। তালেবান বলছে কাবুলের বিমানবন্দরে বিশৃঙ্খলার জন্য দায়ী বিদেশিরা। জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয়েছে বলে তারা বলছে। তালেবান নেতা আহমেদুল্লাহ ওয়াসিক বিবিসিকে বলেছেন তারা এসব মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখছেন। বাংলাদেশে করোনা মহামারীর জন্য সরকারি চাকরি প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে যারা চাকরি পান তাদের জন্য এটি প্রযোজ্য হবে না। আর রবীন্দ্রনাথ ঠাকুর কালো ছিলেন বলে তার মা তাকে কোলে নিতেন না বলে দাবি করেছে ভারতের এক বিজেপি মন্ত্রী। আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে বিবিসি লন্ডন স্টুডিও থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি।